মূল বক্তব্য হচ্ছে যে বিষয়ে বর্তমান সরকার কি পরিচালনা করছেন, কিভাবে পরিচালিত হচ্ছে। কেউ বলছেন দেশের বাইরে থেকে সরকার পরিচালিত হয়। অনেকে আবার সেই কথাটা বিশ্বাস করতে চান না। দেশের বাইরে থেকে প্রবাসী কেউ কোনো নেতা কিভাবে সরকার পরিচালনা করে, সে বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কিন্তু জনমনে একটা শঙ্কা আছে যে বিদেশ থেকে কারো নির্দেশনায় সরকারের অনেক কিছু নাকি পরিবর্তন হয়, অনেক সিদ্ধান্ত সরকার গ্রহণ করে। সেই বিষয়টি নিয়ে আপনি ইদানিং কিছু বিষয়ে কথা বলছেন। আমাদের একজন ইউটিউবার প্লাস হচ্ছে একজন অ্যাক্টিভিস্ট, তার বিষয়ে আপনি কথা বলছেন। তিনি হচ্ছেন পিনাকি পিনাকি ভট্টাচার্য। তিনি ফ্রান্সে অবস্থান করছেন এবং তার বিষয়ে বেশ কিছু কথা, তিনিও আপনাকে নিয়ে অনেক কথা বলেছেন। তিনি আপনাকে একটা জবাব দিয়েছেন। সেই জবাবটি আমরা কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি। তবে আপনিও তার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেন ব্যক্ত করেছেন সে বিষয়টি বলবেন। আর বক্তব্যটি আমরা শুরুতে যদি একটু শুনতে চাই, শুনে নেই। মানে আপনার সম্পর্কে তিনি কি বলেছেন ফ্রান্স থেকে, সে বিষয়টি শুনলে দর্শকের রিলেট করতে সুবিধা হবে। জি, এবার যদি শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। জি না, এখনো শোনা যাচ্ছে না। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি কেন শোনা যাচ্ছে না? আমি তো অডিও কেন শোনা যাচ্ছে না? শুনতে পান? জি না, শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন না? জি, আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, আমরা পিনাকি ভট্টাচার্যের একটা বিষয় শোনাতে চেয়েছিলাম। আপনি আমার কথা শুনতে পান স্যার? জি, আমি শুনতে পাচ্ছি আচ্ছা পরিষ্কার। আচ্ছা, আমি সাউন্ডটি তাহলে কেন শুনতে পাচ্ছেন না আমি যাই হোক বুঝি নাই। ক্যান নট হিয়ার, অনেকে দর্শক বলছেন। হ্যাঁ, মুক্তিযুদ্ধের আমি আবার একবার ট্রাই করি। এটা কি কারণে জি, হবে না? এটার উপর কোনো নিষেধাজ্ঞা, আমার মব ভায়োলেন্স হওয়ার আশঙ্কা আছে নাকি? এটা পিনাকির কোনো শুনতে পান? অঙ্গুলি হেলন থাকতে পারে। জি না, ওনাকে ঝাপসা দেখা যাচ্ছে, কিন্তু কোনো কথা শোনা যাচ্ছে না। না, জি না, আহ তাও শোনা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা শোনার বৃথা চেষ্টা আর করবো না প্রিয় দর্শক। আমরা যে কি ধরে হ্যাঁ, আপনারা নাকি বলছেন শোনা যাচ্ছে না। ফরহাদ হোসেন সাউন্ড আসে না। আই ক্যান নট হিয়ার। জিয়াউল হক তিনি বলছেন আম, ফরহাদ হোসেন বলছে সাউন্ড আর শোনা যায় না। ঠিক আছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আইফোনের সিকিউরিটি ইস্যু আছে ভাই। ও আচ্ছা, সে কিছু হতে পারে, সেরকম কিছু হতে পারে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আনোয়ার হোসেন আপনাকে। আমি আসলে চেষ্টা করছিলাম, আমি আসলে বুঝি নাই লাইভের ব্যাপারে প্রবলেম আছে, অডিও শোনা যাবে না। আচ্ছা, আমি যে দর্শক মন্ডলী আপনারা যারা যুক্ত হয়েছেন আমি একটু শেয়ার করতে চাই। সেটি হচ্ছে যে কথাটি শুরুতে বলেছিলাম, আমাদের প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ বিএনসিসিও তিনি কিছু কথা বলেছেন। আপনারা জানেন যে ফ্রান্স থেকে একজন বাংলাদেশে বিভিন্ন রকমের মন্তব্য করে থাকেন এবং তার নির্দেশনায় অনেকে বলছেন যে বাংলাদেশ পরিচালিত হয়। কতটুকু সত্য সেটি আমরা জানি না। তবে নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেব তার বিষয়ে কিছু কথা উপস্থাপন করেছেন, কিছু বক্তব্য ভাইরাল হয়েছে আমরা দেখেছি। এবং নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেবের বক্তব্যের ভিত্তিতে আবার পিনাকি ভট্টাচার্য তিনি আবার আরেকটি ভিডিও বানিয়েছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশে তিনি আসছেন, লিস্ট তৈরি করা হয়েছে কাকে কাকে তিনি কি করবেন, কাকে কাকে চড় মারবেন। নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেব যেহেতু অনারারি লেফটেন্যান্ট কর্নেল, সেই জন্য সেনাবাহিনীর সম্মান রক্ষার্থে তাকে তিনি চড় মারবেন না, কিন্তু AK-47 রাইফেল নিয়ে এসে যা যা করবেন সেটি তিনি উল্লেখ করেছেন, সেটি করতে চান। এই ভিডিওর প্রতিক্রিয়ায় নাজমুল হাসান সাহেবের বক্তব্য কি আমরা সেটি জানার জন্য তার শরণাপন্ন হয়েছি। আমি তাকে এখন সেই প্রশ্নই করব। স্যার, আপনি যে কথাটি বলেছেন সেটি কেন বলেছেন, এবং দ্বিতীয় কথা হচ্ছে তার জবাবে এই ধরনের একটা প্রতি উত্তর আপনি কি প্রত্যাশা করেছিলেন? ধন্যবাদ। দেখুন, পিনাকি ভট্টাচার্য স্বপ্রণোদিত হয়ে শেখ হাসিনার শাসনামলে আমার বিরুদ্ধে নানান রকম বিষোদ্গার করছিলেন। কেন আমি এই মার্কিন প্রশাসনের যে নীতি, হাসিনা সরকারের নিরিখে, সেটা নিয়ে আলোচনা সমালোচনাতে ব্যাপৃত ছিলাম। তার মনে হয়েছে যে শেখ হাসিনা সরকারের সমালোচনা সোল এজেন্সি একমাত্র তার, আর কেউ সমালোচনা করতে পারবে না। তো সেই জন্য এক ধরনের প্রতিদ্বন্দ্বিতার চিন্তা থেকে তিনি আমাকে নানান রকম শ্রাব্য অশ্রাব্য ভাষায় গালাগাল করে একটা ভিডিও তৈরি করেছে। তো যাই হোক, আমি সেটা ইগনোর করেছিলাম যে আহ, পাগলে কিনা কয় ছাগলের কিনা খাই ধরে একটা কথা আছে না, সেই বিবেচনায়। পরবর্তীতে খেয়াল করে দেখলাম
যে তিনি আপনার তার যেই ভাষা ভঙ্গি, অঙ্গ প্রত্যঙ্গ, আপনার যেভাবে যে ভঙ্গিমায় তিনি ব্যবহার করেন সেটি দৃষ্টিকটু। এবং সেই জন্য আমি সম্প্রদিত হয়ে একজন শিক্ষক হিসেবে মনে হলো যে তাকে বলা দরকার যে কেউ তো সাহস করে কিছু বলবে না তাকে, কারণ তিনি এতই শক্তিশালী বলে নিজেকে মনে করেন এবং আমাদের সরকার তাকে এতটাই আমল দেন যে তাকে কেউ সদুপদেশ দিতে পারবে না, সে অবস্থানে কেউ নেই। আমার কাছে মনে হলো যে তার সময় এসছে তাকে কিছু কথা বলবার। আমি তার ভাষা ব্যবহার এবং এই যে অঙ্গ ভঙ্গি করবার যে স্টাইল সেটা নিয়ে সদুপদেশ দিলাম একটা ঈশপের বাণীর মতো। এবং তিনি খুব কুপিত হলেন। তিনি আমাকে বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির একজন ফেউ হিসেবে চিহ্নিত করলেন। তারপর আপনার তিনি একই সঙ্গে তারেক, যিনি আমজনতা পার্টির একজন তরুণ তুর্কি নেতা, তাকে গালিগালাজ করলেন। এবং এরপরে তিনি তার দুই মুরিদকে লেলিয়ে দিলেন। এবং তার মধ্যে একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ, তিনি নিউ ইয়র্কে থাকেন এবং নানান ঘটনা ঘটিয়ে তিনি পার্সোনাল নন গ্রাটা হয়েছেন। এই ভদ্রলোক আমার বিরুদ্ধে 3 বার বিষোদ্গার করে ভিডিও তৈরি করে হাজির করলেন। আমিও 3 বার তার প্রত্যুত্তর দিলাম। তো এখানে সুবিধা হলো না বলে আরেকজনকে নিয়োজিত করা হলো আমাকে জ্ঞান পাপি টাপি ইত্যাদি বলে নানান রকমের। আপনি কি করে বুঝলেন যে তারা তার অনুসারী? তারা দাবি করেছেন যে তারা আপনার পিনাকি দাদা, তাদের ভাষায় তার ভক্ত, তার মুরিদ ইত্যাদি নিজেরাই তারা দাবি করছেন। তো যাই হোক, সেগুলোর আমি জবাব দিয়ে ফেলায় পরে তিনি দেখলেন যে এভাবে তো কাজ হচ্ছে না। তো পরে আপনার সরকারের বিশেষ মহলের সঙ্গে যোগাযোগ করে আপনার দুদককে অ্যাক্টিভেট করলেন। আপনারা সবাই জানেন যে সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণির বিষয়ে আমার রিজার্ভেশন ছিল। আমি তখনই, তিনি যখন ক্ষমতাধর মন্ত্রী, তার ত্রুটি এবং বিচ্যুতি গুলো নিয়ে আমি প্রকাশ্যে প্রেস কনফারেন্স করেছিলাম অ্যাজ এ সিটিং ভাইস চ্যান্সেলর, আমাদের সমস্যাগুলো তুলে ধরেছিলাম। তো সেই জন্য তিনি কুপিত হয়ে নানান ভাবে আমাদের হ্যাকল করবার প্রক্রিয়া শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় তিনি কতগুলো আপনার সমস্যা তৈরি করে তা দুদকের দিকে ছেড়ে দিয়েছিলেন। সেইগুলো এই পিনাকির ইঙ্গিতে আবার নতুন করে অ্যাক্টিভেট করার একটা চেষ্টা চলছে। সমস্যাটা আমার আগের উপাচার্যের এবং সেটি আমাদেরকে সংশ্লিষ্ট করবার চেষ্টা করেছেন একেবারে কনকক্টেড ভাবে। এবং এটা যতটুকু আমরা শুনেছি এটা পিনাকির ইঙ্গিতেই ঘটনাটি ঘটেছে। মানে এখন আমি বলতে চাই, এখানে পিনাকি সাহেবের ইঙ্গিতে আপনি কি করে বুঝলেন? উনি কি এত ক্ষমতাবান? দেশ তো চালাচ্ছে প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। দুদককে অ্যাক্টিভেট করে তারপরে তার যে মুরিদ লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজকে দিয়ে বারংবার ড্রাম আপ করে যে এই লোকটা কথা বলার সাহস করে কিভাবে, তার নামে তো এরকম দুর্নীতির অভিযোগ আছে, হাবি যাবে, এই সমস্ত কথাবার্তা বলে গ্রাউন্ডটা তৈরি করবার চেষ্টা করছে, মানে স্টিগমাটাইজ করবার একটা চেষ্টা। এবং শেষে দেখলেন যে তাতেও ক্ষান্ত হচ্ছি না, তা উচ্চকিত আমি, সেই কারণে তিনি যেটি করলেন, আমাকে জেলে ভরবেন, আমাকে পাশবিক অত্যাচার করবেন, আমাকে জানে মেরে ফেলবেন, স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করবেন ইত্যাদি। এবং লিস্টে আরো দুজনের নাম তিনি বললেন, একজন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান আর একজন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আহমেদ। আমাদের 3 জনকে টার্গেট করে তিনি কর্তব্য নয় এই ধরনের ভাষা ব্যবহার করে আপনার রীতিমতো ধমক দিয়েছেন, হুমকি দিয়েছেন এবং সেই সঙ্গে জেলে পুরবার ভয় দেখিয়েছেন। এখন দুদক কি তার হাতিয়ারে পরিণত হয়েছে? আপনার কাছে আমারও প্রশ্ন, প্রথম আলোর মতিউর রহমান সাহেব আর ডেইলি স্টারের মাহফুজ আনাম সাহেব, ওনাদেরকে কি পানিশমেন্ট দেবেন সেটা তিনি বলেছেন, চড় মারবেন বলেছেন। আপনাকে চড় মারা হবে না, আপনার জন্য AK-47 নিয়ে আমরা বিভিন্ন রকম আলোচনা শুনছি। আমাদের এয়ারপোর্টও নাকি AK-47 এর ম্যাগজিন ধরা পড়ে। সেই ক্ষেত্রে তিনি এক উসিলায় অনেকে বলছেন তিনি দেশে আসছেন না কেন, এখন তো তাঁরই সরকার দেশে আসছেন না কেন। এখন যেটি বোঝা যাচ্ছে যে আপনাদের যেহেতু লিস্ট করেছেন, তিনি অন্তত দেশে আসবেন বলে ধারণা করা হচ্ছে। কি মনে হয়? তিনি AK-47 ব্যবহার করার ঘোষণা দিয়েছেন এবং তা আপনার পাশবিক অত্যাচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন। তারপরে দুদককে ব্যবহার করে জেলের ভাত খাওয়াবেন। তারপর জেলখানায় ঢুকে কিভাবে আমাদের উৎপীড়ন করা যায় সেটি নিশ্চিত করার চেষ্টা করবেন। এই ধরনের নানান হুঙ্কার তিনি প্রদান করেছেন। এবং ফ্রান্সের মতো একটি সুসভ্য দেশে, যেটাকে ইউরোপের সাংস্কৃতিক ক্যাপিটাল বলা হয়, প্যারিসে বসবাস করে তিনি এমন কাণ্ডটি করেছেন যা রীতিমতো বিস্ময়ের উদ্বেগ করেছে। আপনি আপনার জলের গান বলে যেই ব্যান্ডটি আছে তার
যে পুরোধা তিনি যেই বাসায় বসবাস করতেন, সেই শত বছরের পুরনো বাড়ি ধানমন্ডি 32 নম্বরে এই বঙ্গবন্ধু জাদুঘর, আপনারা জানেন যে কার নির্দেশনায় বুলডোজড হয়েছে, এই সেই পিনাকি, তারই নির্দেশনায় আশপাশের সমস্ত বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং যেই বাড়িতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো এই জলের গানের দলনেতার সঙ্গে চা পান করতে গিয়েছিলেন এবং তার আপনার গান এবং ইনস্ট্রুমেন্ট গুলো দেখতে গিয়েছিলেন, শুনতে গিয়েছিলেন, সেই লোক একেবারে এক কাপড়ে সেই বাসা থেকে বের হতে হয়েছিল তাকে সপরিবারে আপনার জীবন রক্ষার্থে, এবং তাকে ফ্রান্স দূতাবাসের আশ্রয় নিতে হয়েছে এবং তিনি তাদের সহায়তায় ফ্রান্সে গিয়ে উপনীত হয়েছেন এবং রাজনৈতিক আশ্রয় লাভ করেছেন। এখন তার যে প্লাইট, তার সঙ্গে আপনার পিনাকির প্লাইট তো যায় না। পিনাকি দেশ শাসন করছেন, আপনার অঙ্গুলি হিলনে দেশ চলছে, এবং তিনি ঘোষণা দিয়ে মহামান্য রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে বের করে দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। তিনি আপনার তার যে ফলোয়ার তাদেরকে উত্তেজিত করছেন যাতে তারা বঙ্গভবনে ঢুকে তাকে বের করে দেন। এইরকম প্রচন্ড ক্ষমতা আস্ফালন করছেন। সেখানে আপনার এই যে রাহুল, যার পাটা পুড়িয়ে দেওয়া হলো এবং যাকে বাধ্য করা হলো আপনার হাজির হতে, এটাকে তো রিকনসাইল করা মুশকিল। এবং আমার মনে হয় সময় এসছে সবার আহ্বান জানানো উচিত এই ভদ্রলোককে আপনার অনতিবিলম্বে ফ্রান্স থেকে বহিষ্কার করে তার স্বদেশে ফিরিয়ে দেওয়া ভালো। রাহুলের জীবন বিপন্ন হতে পারে ফ্রান্সেও। আচ্ছা, আপনি কি বাংলাদেশে আপনার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা করছেন? এরকম একটা হুমকি তো তিনি দিয়েছেন যে দুদককে ব্যবহার করে তিনি আমাকে জেলখানায় পুরবেন এবং সেখানে ঢুকে বলাৎকার করবেন, ঘোষণা তিনি দিয়েছেন। ও, সেখানে ঢুকে মানে তিনি এত পাওয়ারফুল, জেলখানায় নিয়ন্ত্রণ করতে পারেন, দুদক নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার চিফ অ্যাডভাইজার অফিস নিয়ন্ত্রণ করতে পারেন, এবং তিনি যেভাবে যা কিছু বলবেন সেটি শুনে সেইটা তামিল করবেন শফিক মহোদয়। আমাদের তো বিদেশ থেকে দেশ পরিচালিত হলেই তো ভালো হতো, মানে আন্তর্জাতিক ভাবে আমাদের বাংলাদেশ পরিচালিত হচ্ছে। মিস্টার পিনাকি ভট্টাচার্য তিনি দেশ চালাচ্ছেন, এবং এটা কিন্তু দেশে এক ধরনের প্রচলিত আছে যে ফ্রান্স থেকে বাংলাদেশ পরিচালিত হয়। তার কিছু কিছু উদাহরণ কি একটু সংক্ষিপ্ত আকারে দিতে পারবেন? আমরা বেশি সময় নিব না। দেখুন, তিনি খেয়াল করেন প্রকাশ্য ঘোষণা দিয়ে বঙ্গভবন আপনার মুক্ত করতে চেয়েছেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বের করে দিতে চান। তিনি পারলে আমাদের সশস্ত্র বাহিনী যারা দায়িত্বে আছেন পরিচালনা, তাদেরকে বের করে দিতে চান। তিনি পারলে আপনার যারা এই মব কালচার অভ্যস্ত হয়ে গেছেন তাদের আরো উৎসাহিত করতে চান, এবং তারই দ্বারা প্রভাবিত হয়ে সম্ভবত শফিক মহোদয় মব না বলে সেটাকে বলতে চাচ্ছেন প্রেশার গ্রুপ, নতুন কয়েনেজ প্রদান। আচ্ছা, সেই জন্য এখানে একটা টিম হিসাবে তারা কাজ করছেন, এটা পরিষ্কার কাজ করছে। আচ্ছা, আরেকটি কথা বলতে চাই, তিনি ইদানিং কিছুদিন আগে বলেছেন বেগম খালেদা জিয়াকে তিনি প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। সেটা কি বিএনপি কে নস্যাৎ করবার জন্য, নাকি বিএনপির পক্ষে তিনি কথা বলছেন? বিএনপিকে গুড হিউমারে রেখে তার মূল যে বিষয় চিন্তাটা, সেটা হচ্ছে মুখে শেখ ফরিদ বগল ইট বলে একটা কথা আছে না, সেরকম তিনি মনে রেখে দিয়েছেন যে একটা পর্যায়ে তিনি বলবেন যে না, আমার দেশের সম্মানীয় সম্পাদক মাহমুদুর রহমানকে শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়ের স্থলাভিষিক্ত করা যেতে পারে, এরকমের বয়ান এখনো বলেননি, মনে মনে রেখে দিয়েছেন, মনে মনে রেখে দিয়েছেন ওই যে মুখে শেখ ফরিদ বগল ইট এই তত্ত্ব অনুসারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার বিএনপির সমালোচনা করতে তো আমরা খুব চরম ভাবে দেখি যে বিএনপি তিনি যখন যা মনে হয়, মানে হি ইজ লাইক এন আনগাইডেড মিসাইল, কখন কাকে হিট করবেন ইউ নেভার নো। কারণ তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে একজন অধিকর্তা ছিলেন, বকাসা, তার হঠাৎ কি মনে হলো, তিনি বললেন যে না, এটা রিপাবলিক রাখা যাবে না, এটাকে সেন্ট্রাল আফ্রিকান এম্পায়ার ঘোষণা দিলেন। দিয়ে তিনি ওই সেই পিনাকির ফ্রান্স থেকে রাজদণ্ড এবং সিংহাসন অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসলেন এবং নিজেকে সম্রাট ঘোষণা করলেন। তো ভবিষ্যতে হয়তো তেমনটি দেখতে, ফ্রেঞ্চ কানেকশন ইজ ভেরি স্ট্রং ইন দ্যাট সেন্স। আপনার জীবনের প্রতি যে হুমকি আসলো 47 রাইফেল দিয়ে আপনার জীবন নাশের, বা আপনাকে পানিশমেন্ট দেওয়ার কথা হুমকি এক ধরনের আসলো, আপনি কি কোনো ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করছেন? আমি সেজন্যই আপনাদের শরণাপন্ন হয়েছি, কারণ যত বেশি লোকে জানবে সেটাই সবচেয়ে বড় প্রোটেকশন। কারণ বাংলাদেশে এখন আইনের শাসন নেই। এখন ধরুন আপনি যদি কোথাও যান, দেখবেন থানা মামলা নেবে না, আপনি যদি যান আপনার আদালত শুনতে চাইবে না, তারা বিব্রত বোধ করবে। আফটার অল মাইটি যে
অবস্থায় পৌঁছে গেছেন জি আমাদের পিনাকি, শ্রীমান পিনাকি, তার সঙ্গে তো কেউ আপনার পাঙ্গা নিতে যাবে না। জি, জি। আপনাকে অনেক ধন্যবাদ। তবে আপনি নিরাপদে থাকতে চেষ্টা করবেন। আপনি নিরাপদ জায়গায় থাকতে চেষ্টা করবেন। এই ব্যাপারে আপনি কি দেশের জিডি করার কোনো ইচ্ছা আছে? না, আমার এই সেদিকে যেহেতু যাচ্ছেন এখানে না। এখন আর আইনের শাসন অবশিষ্ট নেই, সে কারণে আমি ওহ! সে পথে সেক্ষেত্রে হাঁটব। হাঁটবেন না। ওকে। আমরা আমরা তাহলে কি শেষ করতে পারি? জি, অবশ্যই। কলিমুল্লাহ স্যারের কাছে সর্বশেষ উনি আফিফা হোসাইন অন্তরা তিনি বলছেন কলিমুল্লাহ স্যারের কাছে প্রশ্ন, বাংলাদেশ সেনাবাহিনী সাবেক অবসরপ্রাপ্ত একাধিক মেজর বা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। তারা বিভিন্ন টক শো ভিডিও বানায় এবং বিভিন্ন অ্যানালাইসিস করে, কিন্তু অবাক হতে হয় যে তারা কিভাবে ভুল বানোয়াট মন গড়ায় ইতিহাস অ্যানালাইসিস করে। কিছু জনগণ সেটাই খায়। বাংলাদেশ সেনাবাহিনীর এই অবসরপ্রাপ্ত অফিসারদের এমন মূর্খতার বহিঃপ্রকাশ বিশ্বে কি বাংলাদেশ সেনাবাহিনীর যোগ্যতা, দক্ষতা এবং জ্ঞান চর্চা নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে না? এটা বলেই শেষ স্যার। জি। ধন্যবাদ। যে বিভিন্ন জায়গা থেকে আপনাদের বিরুদ্ধে বা যে ধরনের কথাবার্তা বলছে বা আপনার বাংলাদেশ সেনাবাহিনীর লোক, আচ্ছা এটা নিয়ে আমরা আর বাড়াতে চাই না। স্যারের আমি তো নিজের আগে উল্লেখ করেছি, কজনের নামও বলেছি যে যে নাম এরা উল্লেখ করেছেন। জি, জি, দাবি জি, করে আপনি যে উল্লেখ পিনাকি করেছেন। দাদার মরিদটা। হ্যাঁ, তবে সেটা নিন্দনীয় যে আপনি যে প্রশ্ন করেছেন এটা নিন্দনীয়। সেনাবাহিনীর কর্মকর্তারা, সাবেক কর্মকর্তারা যদি এই কাজগুলো করে থাকেন এবং স্যারের ব্যাপারেও অনেকে সমালোচনা করেছেন। একজন লেফটেন্যান্ট কর্নেল আছেন অবসরপ্রাপ্ত, সেটিও আমরা দেখেছি। স্যারও তার জীবনের নিরাপত্তা চেয়ে কোনো রকমের মোকদ্দমায় তিনি শরণাপন্ন হচ্ছেন না। যেহেতু আদালত মামলা নিতে চায় না বা থানা মামলা নিতে চায় না এবং আদালতে আসামি বা যাদেরকে ধরা হয়, যাদেরকে গ্রেফতার করা হয় তাদের উপর যে নির্যাতন চলে, যে মব ভায়োলেন্স চলে, সেখানেও পুলিশ কোনো ভূমিকা রাখছে না। আমরা দেখছি না। পুলিশের দায়িত্ব আছে, কিন্তু পুলিশ কারো বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা না নিয়ে এই কারণ এই তারা মব নিজেরাই তো বিপন্ন অবস্থায় আছে। এখন যে অবস্থা আপনি পটিয়াতে, লালমনিরহাটে যা দেখলেন, এটা দেখার জি, পরে আপনার ও একেবারে নিতান্ত আহ বেকুব লোক না হলে কেউ তো এই কাজে অগ্রসর হবে না। হ্যাঁ, তবে এই জায়গা থেকে আমাদের উত্তরণের প্রয়োজন এবং আমাদের নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন। তিনি এইভাবে দেশকে যে একটা বিশৃঙ্খলার দিকে ঠেলে দিবেন এটা জাতি প্রত্যাশা করে নাই। প্রিয় দর্শক, আপনারা যারা আছেন, যারা দেখেছেন এতক্ষণ, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কমেন্টস করেছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। কলিমুল্লাহ স্যার, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন। আপনি নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা করে আজকের মতো এখানে শেষ করছি। চ্যানেল 16 এর নিয়মিত অনুষ্ঠান ডায়ালগ ফর ডেমোক্রেসি। সবাই ভালো থাকবেন।